আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মার্কিন ইসরায়েলি হামলায় খামেনির পর এবার নিহত ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। ইরানের পাল্টা অভিযানে ৩ মার্কিন সেনা ও ৯ ইসরায়েলি নিহত। ইরানের নেতৃত্বে প্রেসিডেন্ট সহ ৩ সদস্যের অন্তর্বর্তী পরিষদ, ৪০ দিনের শোক, প্রতিশোধ নেয়ার ঘোষণা আইআরজিসির। খামেনির মৃত্যুতে শোকার্ত ইরানি জনগণ। তেহরানে আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন স্থানে বিক্ষোভ। টাইমস স্কোয়ারে হাজারো মানুষের যুদ্ধবিরোধী স্লোগান। ইরানের পাল্টা অভিযানে সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি সহ নিহত ৩। অস্তিত্ব রক্ষায় তেহরানের পাল্টা হামলা, দাবি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় দেশে জ্বালানি আমদানিতে তেমন প্রভাব পড়বে না, মন্তব্য প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার। প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তায় যে কোনো সহায়তা দেয়া হবে এবং দ্রুত সেনাবাহিনীকে ব্যারাকে ফেরানো হবে স্বরাষ্ট্রমন্ত্রী। জুলাই আন্দোলনে পুলিশ হত্যার তদন্তের সুযোগ নেই। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ নিহত হয়েছেন। উত্তর তেহরানের নারনাক এলাকায় নিজ বাসায় অবস্থানকালে চালানো হামলায় মারা যান তিনি। জেরুজালেম পোস্ট জানিয়েছে, এই হামলায় মাহমুদের বেশ কয়েকজন নিরাপত্তারক্ষীও নিহত হয়েছেন। এদিকে ইরানের প্রতিরোধী হামলায় নতুন করে ৩ জন মার্কিন সেনা নিহত এবং ৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী। এছাড়া স্থানীয় সময় বিকেলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় জেরুজালেমের বেইত শেমেশে ৯ ইসরায়েলি নিহত এবং ২৮ জন আহত হয়েছে বলে জানিয়েছে দ্য টাইমস অফ ইসরায়েল। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রে মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন আক্রান্ত হয়েছে বলেও জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার মেয়ের জামাই এবং নাতিও তার সঙ্গে শাহাদাত বরণ করেছেন। এনবিসি নিউজকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, শনিবারের হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের বর্তমান প্রশাসনের অধিকাংশ শীর্ষ নেতৃত্ব। দেশটির প্রায় ৪০ জন শীর্ষ কর্মকর্তা এখনও পর্যন্ত নিহত হয়েছেন। এদিকে সুপ্রিম লিডারের মৃত্যুতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ও ৭ দিনের ছুটি ঘোষণা করেছে তেহরান। ওদিকে খামেনি হত্যার প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে আইআরজিসি। বলেছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি ও দখলদার ইসরায়েলের বিরুদ্ধে এমন সর্বাত্মক হামলা চালানো হবে যা এর আগে কেউ দেখেনি। বিস্তারিত আদিব মোহাম্মদের রিপোর্টে। ইরানে রোববারের ভোরের আলো ফোটার সাথে সাথে প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে উঠেছে রাজধানী তেহরান। শনিবার সকালের মতো এদিনও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঝাঁকে ঝাঁকে যুদ্ধ বিমান হানা দিয়ে বিধ্বংসী বোমা ফেলে গেছে। গুঞ্জন উঠেছিল আগের দিনের হামলাতেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ওয়াশিংটন তেল আভিবের যৌথ হামলায় নিহত হয়েছেন। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এক বিবৃতি দিয়েছে, যা পড়া হয় দেশটির রাষ্ট্রীয় টিভিতে, যেখানে উপস্থাপককে কান্না জড়িত কণ্ঠে বলতে শোনা যায়, তাদের প্রাণপ্রিয় সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি আর নেই। নিজ কার্যালয়ে মেয়ের জামাতা এবং নাতি সহ শনিবার নিহত হয়েছেন তিনি। এর আগে সামাজিক মাধ্যমের এক বার্তায় খামেনি নিহত হওয়ার খবর দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, ইতিহাসের জঘন্যতম এক ব্যক্তি মারা গেছে, তার মৃত্যুতে বিশ্ব অনেক বেশি নিরাপদ হয়েছে। আরেক ভিডিও বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু খামেনির নিহত হওয়ার খবর দেন। এছাড়া এনবিসি নিউজকে ট্রাম্প জানিয়েছেন, ইরানের বর্তমান প্রশাসনের অধিকাংশ শীর্ষ নেতৃত্ব শনিবারের হামলায় প্রাণ হারিয়েছে। সিবিএস নিউজ বলছে, দেশটির প্রায় ৪০ শীর্ষ কর্মকর্তা এখন পর্যন্ত নিহত হয়েছেন। এদিকে সুপ্রিম লিডারের মৃত্যুতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে তেহরান বলে জানাচ্ছে বিবিসি। ওদিকে আলী খামেনি হত্যার প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। বলেছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি ও দখলদার ইসরায়েলের বিরুদ্ধে এমন সর্বাত্মক হামলা চালাবে যা এর আগে কেউ দেখেনি। আদিব মোহাম্মদ, এটিএন বাংলা, ঢাকা।
আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডকে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বলে অভিহিত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, শত্রুদের বিরুদ্ধে কঠোর হামলা চলবে। এদিকে খামেনির মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে পাঠানো এক শোক বার্তায় তিনি লেখেন, এই ঘটনা মানবিক নৈতিকতার সমস্ত আদর্শ এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। রুশ রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস নিউজ এজেন্সি জানিয়েছে, এই মৃত্যুকে একটি নৃশংস হত্যাকাণ্ড বলে অভিহিত করেছেন পুতিন। তেহরানে হামলার নেপথ্যে ইসরায়েল ও সৌদি আরবের চাপ ছিল বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট ও রয়টার্স। খ্যাতনামা গণমাধ্যম দুটি বলছে, ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে দীর্ঘদিন ধরেই ওয়াশিংটনের ওপর চাপ সৃষ্টি করছিল তেল আবিব ও রিয়াদ। সৌদি যুবরাজ প্রকাশ্যে কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নিলেও ব্যক্তিগত বৈঠকে ও ফোন কলে যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউস সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র। মধ্যপ্রাচ্যে ওয়াশিংটন যদি তাদের উল্লেখযোগ্য সামরিক শক্তি ব্যবহার না করে, তাহলে ইরান আরও শক্তিশালী এবং বিপজ্জনক হয়ে উঠবে বলে সতর্ক করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদ। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব মোকাবেলায় ইসরায়েল ও সৌদি আরবের সহ অবস্থান এই হামলার পেছনে বড় ভূমিকা রেখেছে। ইরান জুড়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে রাজধানী ওয়াশিংটন ডিসি সহ বিশ্বের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। এনবিসি নিউজ বলছে, শুধু যুক্তরাষ্ট্রের মাটিতে নিউ ইয়র্ক সহ 60টিরও বেশি শহরে বিক্ষোভ হয়েছে। টাইমস স্কোয়ারে সমবেত হয়ে যুদ্ধবিরোধী স্লোগান দেন হাজারো মানুষ। বলছেন, পৃথিবীর একমাত্র দেশ হিসেবে আমেরিকাই পারমাণবিক বোমার ব্যবহার করে অসংখ্য মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। সেক্ষেত্রে পেন্টাগনই বিশ্বের জন্য মূর্তিমান হুমকি। ট্রাম্প প্রশাসন মূলত ভেনেজুয়েলার পর ইরানের তেল সম্পদ দখল করে নেয়ার পায়তারা করছে বলেও অভিযোগ তাদের। এছাড়া ইউরোপ ও মধ্যপ্রাচ্যের কিছু দেশেও যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়েছে। এদিকে সুপ্রিম লিডার খামেনির মৃত্যুতে শোকার্ত ইরানি জনগণ। বিস্তারিত আশিকুর রহমানের রিপোর্টে। ইরান জুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার বিরুদ্ধে রাজধানী ওয়াশিংটন ডিসি সহ বিশ্বের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। এনবিসি নিউজ বলছে, শুধু দেশের মাটিতেই নিউ ইয়র্ক সহ 60টির বেশি শহরে বিক্ষোভ হয়েছে। টাইমস স্কোয়ারে হাজারো মানুষ সমবেত হয়ে যুদ্ধবিরোধী স্লোগান দেন। বলেন, ইরাকে শত শত হাজার নিরীহ শিশু ও নারী পুরুষের প্রাণহানিও কোনো শিক্ষা দিতে পারেনি যুক্তরাষ্ট্রকে। এবার ইরানকে বেছে নেওয়া হয়েছে ধ্বংসের জন্য। বিক্ষুব্ধরা দাবি করেন, তেহরানে নয়, ওয়াশিংটনের প্রশাসনের পরিবর্তন প্রয়োজন। জরুরি এসব বিক্ষোভ সমাবেশে অংশ নেয়ারা বলছেন, পৃথিবীর একমাত্র দেশ হিসেবে যুক্তরাষ্ট্র পারমাণবিক বোমার ব্যবহার করে অসংখ্য মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। সেক্ষেত্রে পেন্টাগনই বিশ্বের জন্য মূর্তিমান হুমকি। ট্রাম্প প্রশাসন মূলত ভেনেজুয়েলার পর ইরানের তেল সম্পদ দখল করে নেয়ার পায়তারা করছে বলেও অভিযোগ তাদের। প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের বাইরে শত শত মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করেন। তারা ট্রাম্পকে কুখ্যাত হিটলারের সঙ্গেও তুলনা করে যুদ্ধবন্ধের বিভিন্ন ধরনের স্লোগান দেন। তবে বিপরীত চিত্র দেখা গেছে কোথাও কোথাও। লস অ্যাঞ্জেলেসের ইরানি বংশোদ্ভূতরা যুক্তরাষ্ট্রের আগ্রাসনে উল্লাস প্রকাশ করেছেন। বলেছেন, দেশটির জনগণকে মুক্তির স্বাদ দিতে ওয়াশিংটনের হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছিল। এদিকে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের কিছু দেশেও যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়েছে। ইতালির রোমে ইরানের দূতাবাসের সামনে সমবেত হয়ে অনেকেই দেশটির প্রতি সংহতি জানায়। ইরাকের রাজধানী বাগদাদে হাজার হাজার মানুষ যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী মনোভাবের ক্ষোভ জানিয়ে আয়াতুল্লাহ আলী খামেনির সমর্থনে সরব হয়ে ওঠেন। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটিতে শোকের ছায়া নেমে এসেছে। ইরানের পাল্টা সামরিক অভিযানে সংযুক্ত আরব আমিরাতে এখনো পর্যন্ত একজন বাংলাদেশি সহ 3 জন নিহত হয়েছেন। আহত 58 জন। নিহতরা পাকিস্তান, নেপাল ও বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিক হলেন সিলেটের মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সালে আহমেদ।
মার্কিন ও ইসরায়েলি হামলার জবাবে অস্তিত্ব রক্ষায় পাল্টা হামলা শুরু করেছে ইরান। সংযুক্ত আরব আমিরাতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৫২টি ধ্বংস ও ২টি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এছাড়া শনাক্ত করা ৫৪১টি ইরানি ড্রোনের মধ্যে ৫০৬টি প্রতিহত ও ধ্বংস করার কথা জানিয়েছে দেশটি। আধুনিক ইরানের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী ও দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে দেশটিতে এক দীর্ঘ নেতৃত্বের অবসান হল। ইরানের ইসলামী বিপ্লবের আদর্শিক নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি ১৯৮৯ সালে মৃত্যুবরণ করেন। তারপরই দেশটির নেতৃত্ব গ্রহণ করেন খামেনি। প্রায় ৪ দশক তিনি শুধু ইরানের অভ্যন্তরীণ পরিবর্তনে সাক্ষী ছিলেন না, বরং আন্তর্জাতিক অঙ্গনেও নিজের দৃষ্টিভঙ্গি ও সিদ্ধান্তের কারণে ছিলেন আলোচিত চরিত্র। বিস্তারিত মাসুদ রানার প্রতিবেদনে। আধুনিক ইরানের ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ও দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকা রাজনীতিক ও ধর্মীয় নেতার নাম আয়াতুল্লাহ আলী খামেনি। ১৯৮৯ সালে সর্বোচ্চ নেতা দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি ইরানের রাজনীতিক, ধর্মীয় ও কূটনৈতিক নীতি নির্ধারণের কেন্দ্রে ছিলেন। বিশ্বে অন্য অনেক দেশের তুলনায় ইরানের শাসন পদ্ধতি বেশ আলাদা। সেখানে নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট বা সংসদ সদস্য নির্বাচিত হলেও দেশের মূল ক্ষমতা থাকে সর্বোচ্চ ধর্মীয় নেতার হাতে। ৩৭ বছর ধরে ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন খামেনি। ১৯৩৯ সালে উত্তর পূর্বাঞ্চলের শহর মাশহাদে জন্মগ্রহণ করেন খামেনি। ইসলামী স্কলার বাবার সন্তান খামেনি ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষাই গ্রহণ করেন। পরে তিনি ইরানে কম স্বরে স্থায়ী হন এবং আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির শিষ্যত্বে অধ্যয়ন করেন। ১৯৬২ সালে খোমেনিরা ধর্মীয় আন্দোলনে যোগ দেন। পরে ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর আলী খামেনি উপ প্রতিরক্ষা মন্ত্রী হন এবং আইআরজিসির গঠনে সহায়তা করেন। ১৯৮৯ সালের জুন মাসে খোমেনির মৃত্যু হলে খামেনিকে নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত করা হয়। এরপর থেকে আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের রাজনীতি ও সশস্ত্র বাহিনীর উপর দৃঢ় নিয়ন্ত্রণ বজায় রেখেছেন। খামেনি বরাবরই স্বাধীনচেতা ও আত্মসম্মানবোধ সম্পন্ন নেতা ছিলেন। কখনো অন্যায়ের কাছে মাথা নত করতে দেখা যায়নি তাকে। তাই তো যুক্তরাষ্ট্রের কাছে অসহায় আত্মসমর্পণ করেনি। মধ্যপ্রাচ্য দখলদার রাষ্ট্র ইসরায়েলকে পছন্দ করতেন না তিনি, সেই কথা স্পষ্ট বলেও দিতেন। সুপ্রিম লিডার আলী খামেনির শাসন আমলে ইরানের ৭ জন প্রেসিডেন্ট দায়িত্ব পালন করেছেন। মাসুদ রানা, ATN বাংলা। ইরানে মার্কিন হামলায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট অস্থিরতার কারণে বাংলাদেশে জ্বালানি আমদানিতে তেমন প্রভাব পড়বে না বলে মনে করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। জানান, সৌদি আরব, কুয়েত, কাতার, আমিরাত সহ বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। প্রস্তুত রয়েছে যে কোনো সহায়তায়। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে এসব তথ্য জানান পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। আমেরিকার আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াকু সৈনিক আয়াতুল্লাহ খোমেনিকে হত্যার মধ্য দিয়ে নিজেদের মিশন সম্পন্ন করল যুক্তরাষ্ট্র। এতে অস্থিরতা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান, যে পথে প্রতিদিন বিশ্বের মোট তেল সরবরাহের 1/5 অর্থাৎ 2 কোটি ব্যারেল তেল ও LNG গ্যাস পরিবহন করা হয়। এর প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি তেল ও গ্যাসের দাম বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। এত কিছুর মধ্যেও নির্ভর বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক নীতি নির্ধারকরা। এগুলা নিয়ে কোনো তেমন শঙ্কিত কিছু নাই। আর আপনার মূলত হচ্ছে যে আমরা চাই এই ডিএসকেলেশন হোক, এই সমস্যা ডিপ্লোমেসির মাধ্যমে। আমাদের অনেক লোকজন মধ্যপ্রাচ্যে কর্মস্থলগুলো, তাদের অনেক কর্মসংস্থান আছে। তো এখানে মেইনলি হচ্ছে আমাদের সিটিজেনদের সিকিউরিটি প্রাধান্য দেওয়া এবং তাদেরকে সহায়তা করা, যাতে তারা কোনো ডিস্ট্রেস ফেস না করে। এবং যারা আমাদের স্ট্যান্ডার্ড প্যাসেঞ্জার আছে, এখানে আমরা সহায়তা দিচ্ছি তাদেরকে, যেমন যারা বিভিন্ন কাজের জন্য যাচ্ছে তাদের ভিসা
হয়তো মেয়াদ এগুলো এক্সটেন্ড করা। তো আমরা ডিপ্লোম্যাটিক কমিটির সাথে আলাপ করছি যে দেশগুলো আছে যেখানে কাজে যাচ্ছেন আমাদের লোকজন। এর আগে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী। পরে তিনি জানান, ভূমিকম্প মোকাবেলায় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী আমাদেরকে কিছু নির্দেশনা দিয়েছেন, বিশেষ করে যে সাম্প্রতিক সময় গত মাসে যে আর্থকোয়েকের দেখা দিচ্ছিল বিভিন্ন জায়গায়, সে কারণে উনি বিশেষ করে ঢাকা কেন্দ্রিক আমাদেরকে 1000 ভলান্টিয়ার, যেটা আমাদের কোস্টাল এরিয়াতে আছে, ওই মডেলে তৈরি করার জন্য আমাদের একটা নির্দেশনা দিয়েছে। বিশেষ করে ওই সময় লোকজনকে অ্যাসেম্বল করার জন্য ঢাকা শহরে বিভিন্ন খেলার মাঠ, স্কুলকে চিহ্নিত করতে বলা হয়েছে আমাদেরকে। এদিনও সচিবালয়ে বিকেল পর্যন্ত অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাহবুব কবির, চপল, এটিএন বাংলা, ঢাকা। যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধের একদিন পর স্বাভাবিক হতে শুরু করেছে ঢাকা মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট চলাচল। দোহা, দুবাই ও আবুধাবি বাদে মধ্যপ্রাচ্যের অন্যান্য রুটে এরই মধ্যে ফ্লাইট পরিচালনা শুরু করেছে বাংলাদেশ বিমানসহ কয়েকটি বেসরকারি এয়ারলাইন্স। বাতিল হওয়া ফ্লাইটগুলো পর্যায়ক্রমে রিশিডিউল করা হবে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী। অন্যদিকে আটকে পড়া যাত্রীদের সব ধরনের সহায়তার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। তরিক ইসলামের রিপোর্ট। ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলার প্রভাব মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ছড়িয়ে পড়ায় আকাশ নিরাপত্তার কারণে বন্ধ হয়ে যায় ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সকল বিমান চলাচল। যুদ্ধের একদিন পর স্বাভাবিক হতে চলেছে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটগুলো। বিমানবন্দরে দীর্ঘ সময় অপেক্ষায় থাকা যাত্রীদের দাবি দ্রুত স্বাভাবিক করা হোক বাতিল হওয়া ফ্লাইট। আমাদের অনেক কষ্ট হইতাছে, কি করবো এটা বুঝতেছি না। এখন যদি বলতো যে হবে তাহলে আমরা দাঁড়াইতাম, এখন তো কিছুই বলে না, যে হবে না ওইটাও তো বলে নাই। এখন তো এটা একটা সমাধান চাই আর কি, যে হইব কি হইব না আর কি। ভোগান্তি বিবেচনায় প্রয়োজনে বাতিল হওয়া ফ্লাইটগুলো রিশিডিউলের কথা জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী। যুদ্ধটা যদি আর না বেড়ে যায়, যদি থেমে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি বেড়ে যায় তাহলে আমরা ইন্টারমিনিস্ট্রিয়াল মিটিং করে আমরা ব্যবস্থা গ্রহণ করবো কীভাবে যাত্রীদের আমাদেরকে জানানো দরকার। আর যাত্রীরা আসার একটা সময় অবশ্যই পাবে এবং সেই সময়টা আমরা এমনভাবে দিব যাতে করে প্রত্যন্ত অঞ্চল থেকে এসেও সেই ফ্লাইটটি ধরতে পারে। আর আটকে পড়া যাত্রীদের সহায়তায় সেল গঠনের কথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। সকালে তো অনেক ফ্লাইট আবার যে মস্কোটের ফ্লাইট চালু হয়েছে, এটা আবার স্মুথলি এটা চলেও গেছে। এখন যদি কোনো ফ্লাইট আপনার হয় এই সাসপেন্ড হয়, আমরা স্ট্যান্ড বাই সব আছি। উদ্ভূত পরিস্থিতির কারণে শনিবার মধ্যপ্রাচ্যগামী বিভিন্ন এয়ারলাইন্সের 28টি ফ্লাইট বাতিল করা হয়। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। সেনাবাহিনী আর মাঠে থাকতে চায় না। সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে তাদের দ্রুত ব্যারাকে ফিরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, চট্টগ্রামে ব্যবসায়ীর বাসায় গুলিবর্ষণকারীদের চিহ্নিত করা হয়েছে, ছাড় দেওয়া হবে না চাঁদাবাজ শীর্ষ সন্ত্রাসীদের। মন্ত্রী আরও জানান, সংসদের প্রথম দিনই অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশ উত্থাপন করা হবে। জুলাই আন্দোলনে পুলিশ হত্যার তদন্তের সুযোগ নেই। মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট। দৃশ্যটি সিনেমার মনে হবে। 3 জন অস্ত্রধারী প্রকাশ্যে গুলি করছে। বাস্তবে এটি চট্টগ্রাম মহানগরীর। চাঁদা না পেয়ে স্মার্ট গ্রুপের চেয়ারম্যানের বাসা লক্ষ্য করে এভাবে গুলি ছোড়ে তারা, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ওই সন্ত্রাসীদের পরিচয় শনাক্ত হয়েছে, ধরতে চলছে অভিযান। হেভি ওয়েপন সহ তারা গোলাগুলি করেছে। আমি আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, বাংলাদেশে যত শীর্ষ সন্ত্রাসী আছে, এরকম যত চাঁদাবাজ আছে, তারা অতি অবশ্যই ধৃত হয়। সেই ব্যবস্থা আমরা খুব দ্রুত নেব। আমি আমাদের পরিকল্পনাটা এখানে এখনই ফাঁস করতে চাই না। ঘটনা কি ঘটবো তার আগে তো আমরা গণক নই যেটা জানবো, কিন্তু ঘটনা ঘটার পরে আমাদের দায়িত্ব আমরা পালন করছি কিনা সেটাই হচ্ছে মানুষের দেখার। 1.5 বছর ধরে পুলিশের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন আর্মি সহ সশস্ত্র বাহিনীর সদস্যরা।
এখন তাদের ক্যাম্পে ফিরে যাওয়া উচিত বলে মনে করছে বিএনপি সরকার। সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে আমাদেরকে নির্ধারণ করতে হবে যে সশস্ত্র বাহিনী আর কতদিন মাঠে থাকবে। তারাও আর মাঠে দীর্ঘদিন থাকতে চায় না, কারণ অনেক সমস্যা আছে, তাদের ট্রেনিং এর সমস্যা আছে, ট্রেনিং দিতে পারছে না বা অন্যান্য কর্মকাণ্ডের সমস্যা আছে। অন্তর্বর্তী সরকারের মেয়াদে ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়েছে। ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশনে সেগুলো উত্থাপন করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জুলাই আন্দোলনে পুলিশ হত্যার তদন্তের সুযোগ নেই বলেও জানান তিনি। সেই অধ্যাদেশগুলো হুবহু কোনগুলো সংসদ গ্রহণ করবে সেগুলো জাতীয় সংসদে নির্ধারিত হবে। জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে, তাদেরকে আইনি সুরক্ষা দিতে হবে এবং সাংবিধানিক সুরক্ষা দিতে হবে। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন ভারত ও পাকিস্তানের হাইকমিশনার। শিগগিরই ভারতের ট্যুরিস্ট ভিসা স্বাভাবিক হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তারা গ্র্যাজুয়ালি সেটা চালু করবে। মাহবুব কবির, চপল, এটিএন বাংলা, ঢাকা। সমস্ত দপ্তর। রমজানের পরেই সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। দুপুরে ইসি মিডিয়া সেন্টারে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFUDর অনুষ্ঠানে যোগ দিয়ে একথা জানান তিনি। উপনির্বাচন নিয়ে ইসির তৎপরতার কথা জানিয়ে তিনি বলেন, স্থানীয় সরকার পর্যায়ে দলীয় প্রতীক থাকবে কিনা সে বিষয়ে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় ইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হয়েছে উল্লেখ করে নির্বাচনের ঘাটতিগুলো খতিয়ে দেখার কথাও জানান নির্বাচন কমিশনার। এ সময় কমিশনের কার্যক্রম নিয়ে গঠনমূলক সমালোচনায় সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা রাখার আহ্বান জানান ইসি আব্দুর রহমান এল মাসুদ। আমাদের উপনির্বাচন যে কয়টা আপনারা জেনেছেন, সে নির্বাচনগুলো শিগগিরই ডেট তফসিল ঘোষণা করা হয়েছে। শিগগিরই নির্বাচন সেখানে অনুষ্ঠিত হবে। রমজান মাসের পরেই আপনারা, আমি মনে করি যে লোকাল গভর্নমেন্টের যে সিটি কর্পোরেশনের নির্বাচন সেটা অনুষ্ঠিত হবে। পার্লামেন্ট যে আইন করবে সেই আইন অনুযায়ী যে কোনো নির্বাচন সংক্রান্ত যে আইন করবে সেই অনুযায়ী সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং ভালো নির্বাচন করার জন্য নির্বাচনের দায়বদ্ধতা। পেশি শক্তি আর কালো টাকার প্রভাবে একটি ছকের নির্বাচন অন্তর্বর্তী সরকার জাতিকে উপহার দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা নস্যাৎ করতেই কারচুপি নির্বাচন মেনে নিয়েছে জাতীয় পার্টি। এ সময় ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জাতীয় পার্টিকে হারানোর দায় ইউনূস সরকারের বিচার হবে বলে জানান পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এই প্রথম বিনা বাধায় জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে। এতে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় পার্টির সরব অংশগ্রহণের আশাবাদ জানান কেন্দ্রীয় নেতারা। এ সময় দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি অভিযোগ করে বলেন, জাপাকে নির্বাচনে জোর করে হারানো হয়েছে। একটা কেন্দ্রীয় জায়গা থেকে একটা নীল নকশা, একটা ব্লুপ্রিন্ট, একটা ইঞ্জিনিয়ারিং বাস্তবায়ন করা হয়েছে এবং সেটা করেছে ডক্টর ইউনূসের সরকার। আমরা তাদের সমালোচনা করেছিলাম, তারা ভোটে আমাদেরকে প্রতিশোধ নিয়েছে। আমরা মনে করি কোনো একদিন এই যে বিমানসুলভ আচরণ, এই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং, এটারও বিচার একদিন হবে। দলের চেয়ারম্যান GM কাদের বলেন, দেশের স্থিতিশীলতা রক্ষায় সব দলের অংশগ্রহণ ছাড়া অগ্রহণযোগ্য নির্বাচনও মেনে নিয়েছে তার দল। কে জিতবে কে হারবে এটা আগের থেকে ঠিক করা ছিল, ওইভাবেই তারা নির্বাচন, ছকের নির্বাচন হয়েছে। তথাপি আমরা এই নির্বাচনকে মেনে নিয়েছি। যেহেতু এই নির্বাচন এবং এই ফলাফল যদি বিএনপির পক্ষে না হতো, তাহলে দেশে আজকে এই অন্তর্বর্তী সরকার আরো দীর্ঘদিন থাকতো। তাদের সঙ্গে এনসিপি, তাদেরকে জামাত থেকে এটাকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করতো, দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারত, দেশকে আমি মনে করি দুর্ভিক্ষের দিকে নিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। নতুন সরকার আগামীতে স্বাধীনভাবে সব দলকে রাজনীতি করার সুযোগ দেবে বলেও আশা করেন পার্টির চেয়ারম্যান GM কাদের। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। রাজধানীর বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা খণ্ডিত মরদেহের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে অনৈতিক প্রস্তাব আর বাবা মাকে গালমন্দ করায় সেই রাগ থেকে চাপাতি দিয়ে নরসিংদীর ওবায়দুল্লাহকে খুন করে তারই রুমমেট শাহিন।
মরদেহ গুম করতে 7 টুকরো করে তা বিভিন্ন স্থানে ফেলে দেয় অভিযুক্ত শাহিন। সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় শাহিনকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানায় পুলিশ। GM তাসলিমের রিপোর্ট। শুক্রবার দিবাগত রাতে ওবায়দুল্লাহকে বাসার মধ্যে চাপাতি দিয়ে খুনের পর 7 টুকরো করে তারই রুমমেট শাহিন। পরে লাশ গুম করতে কালো পলিথিনে মুড়িয়ে সাইকেলে চড়ে রাজধানীসহ বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেয় শাহিন নিজেই। শনিবার সকালে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে ওবায়দুল্লাহর খণ্ডিত দেহের বিভিন্ন অংশ উদ্ধার করে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে রুমমেট শাহিনকে তার কর্মস্থল থেকে গ্রেফতার করে পুলিশ। শাহিনকে আমরা মূলত গ্রেফতার করেছি হিরাজিল হোটেল থেকে। পুলিশের মতিঝিল বিভাগের ডিসি জানান, অনৈতিক প্রস্তাব ও কথা কাটাকাটির জের ধরে ওবায়দুল্লাহকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে শাহিন। যিনি নিহত হয়েছেন তিনি এই শাহিনকে বিভিন্ন কথ্য ভাষায় গালিগালাজ করে, তার মা বাবাকে উদ্দেশ্য করে গালিগালাজ করে। বিভিন্ন সময়ে যে হত্যা করেছেন শাহিন, তাকে সে কিছু অনৈতিক প্রস্তাব দিতেন। তো এই অনৈতিক প্রস্তাবটা যেহেতু তার বাড়ি হবিগঞ্জে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ওই অঞ্চলের লোকগুলা দেখবেন কিছুটা ধর্মবিরোধী থাকে, এবং এক পর্যায়ে এই নিয়ে তাদের মধ্যে একটু বিতণ্ডাও ছিল, কিছু ক্রোধও তার মধ্যে ছিল। এবং যখনই রাতের বেলা ঘুমাইলে মাঝে মাঝে তার রুমে গেলে সে তাকে রুম থেকে বের করে দিত, তখন সে দরজা আটকে মাঝে মাঝে ঘুমাইত। খুনের পর হত্যাকাণ্ডের প্রমাণ লুকাতেই শরীরের বিভিন্ন অংশ নানান জায়গায় ফেলা হয় বলে জানায় পুলিশ। একটি অংশ আপনারা জানেন যে নয়াপল্টনের এখানে আনন্দ কমিউনিটি সেন্টারের বিপরীতে 2টি হাত ও ফেলেছিল আপনাদের বায়তুল মোকরমের একটি গেটের পাশে, একটি পা ফেলেছিল আপনার কমলাপুর রেল স্টেশন সংলগ্ন একটা এলাকাতে। তারপর মাথাটা ফেলেছিল হচ্ছে আপনাদের উটের খামার যেটা আছে এখানে মতিঝিলে কমলাপুরে। ওইখানে আপনারা জানেন যে ময়লা বোঝাই কন্টেনার থাকে, সেই কন্টেনারে ফেলেছিল। এবং তার তথ্যের ভিত্তিতে আমরা কন্টেনারে খোঁজ করে না পেরে পরবর্তীতে যখন জানতে পারি কন্টেনারটা পরিবহন করে নেওয়া হচ্ছিল যাত্রাবাড়ির মাতোয়াইলে, এবং সেখানে আমরা পরবর্তীতে খোঁজাখুঁজি করে সেখান থেকে আমরা খণ্ডিত মাথারি উদ্ধার করি। বাকি অংশগুলো আপনার আমিনবাজারের সালেপুর ব্রিজ থেকে সে ফেলেছে। হত্যায় ব্যবহৃত চাপাতি ও শাহিনের বাইসাইকেল জব্দ করেছে পুলিশ। আমরা যখন অভিযান পরিচালনা করি তখন সেখানে আমরা সাইকেলটা পাই, এবং খোঁজাখুঁজির এক পর্যায়ে আমরা সেখানে চাপাতিটাও পাই। GM তসলিম, ATN বাংলা, ঢাকা। আগামী 10 মার্চ পাইলট প্রকল্প হিসেবে 14 উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই দিন রাজধানীর করাইল বস্তি থেকেই শুরু হতে পারে ফ্যামিলি কার্ড বিতরণ। দুপুরে করাইল বস্তি পরিদর্শন করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম কথা বলেন। ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে কেউ টাকা চাইলে তাকে আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী। বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন মাত্র 15-16 দিনের মাথায় সেটাকে কার্যকরী করা। আমরা ইনশাল্লাহ আশা করছি আগামী 10 মার্চ থেকে আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই ফ্যামিলি কার্ডগুলো আমরা দিব। পাশাপাশি ফার্মার্স কার্ড আছে, কৃষক কার্ড, সেটা গ্রামগঞ্জে আমরা কৃষকদেরকে তাদের কৃষি কাজের করার জন্য সহায়তা করব। 10 তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর প্রোগ্রাম সম্ভবত বগুড়া হচ্ছে না, কারণ বগুড়া উপনির্বাচনে নির্বাচনী তফসিল ঘোষণা করবার কারণে ওটা নির্বাচনী আচরণ বিধি পরিপন্থী হবে। করাইলবাসীরও সৌভাগ্য হতে পারে উনি এখানেও আসতে পারেন। কেউ যেন কোনো অনৈতিকভাবে পয়সা করে কাউকে না দেয়, ঘুষ যেন না দেয় কার্ডের জন্য। ডিজিটাল কার্ড তৈরি করে সরকারি কর্মকর্তারাই 10 তারিখের আগেই বাড়ি বাড়ি তাদেরকে পৌঁছে দিবেন। 24-এর গণ অভ্যুত্থানে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের ছোট ভাই জিসানের চিকিৎসায় আবারও সহায়তা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান। জিসান ক্যান্সারে আক্রান্ত। রাজধানীর গুলশানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মায়ের হাতে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা তুলে দেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী ও বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত। এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মমিন মিথুন ও জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। অমর 21-এ বইমেলায় বাড়তে শুরু করেছে পাঠকদের সমাগম। ছুটির দিন না হলেও নিজের পছন্দের বই কিনতে বিকেলে স্টলগুলোতে লক্ষ্য করা যায় ক্রেতাদের সরব উপস্থিতি। বইমেলা ঘুরে এসে তৌহিদুর রহমান নিশানের রিপোর্ট। চতুর্থ দিনে এসে বদলাতে শুরু করেছে বইমেলার দৃশ্য।
সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে বাড়ছে পাঠকের পদচারণা। প্রকাশকরা জানান, আগের দিনের তুলনায় বেড়েছে বিক্রি। নতুন বই ঘিরে আগ্রহ রয়েছে পাঠকদের মাঝে। মা যেরকম বাচ্চাদের আগলে রাখে, ওরকম আসলে লেখক আর পাঠকের মধ্যে একটা সখ্যতা তৈরি হয়। এটা খুবই আনন্দের। বইমেলা শেষ হয়ে গেলে এটা আমরা আরো বেশি ভালো বুঝতে পারি। এখন অনলাইনের যুগে অনেক কিছু আসতেছে, এআই যুগ, কিন্তু বই আপনাকে ফিরতে হবে। দেশের ইতিহাস, ঐতিহ্য, ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের প্রত্যেকটি জায়গা চিনতে হলে বইয়ের বিকল্প নেই। বিক্রেতারা বলছেন, বেচাকেনা নিয়ে মোটামুটি সন্তুষ্ট তারা। ইফতারের পরে মোটামুটি একটু বাড়ে, মোটামুটি ভালো বিক্রি হচ্ছে। আমরা আশা করি যে সামনে শুক্র শনিবারে আরো বেশি বিক্রি হবে। এবারের বইমেলায় তরুণ লেখকদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। মেলায় পাঠক সমাগম এতটাও হবে সেটিও তো আশা করিনি। আসলে পরিবার পরিজন নিয়ে সবাই এসেছে এবং যারা আসেননি তারাও চলে আসুন, বাংলা ভাষাকে ভালোবেসে আসুন, আমাদের ঐতিহ্যকে ভালোবেসে আসুন। শিশু তো ছড়ার বই, বড় ছোট সবাই আমার বইটা সংগ্রহ করছে। প্রকাশকদের বিশ্বাস, শেষ পর্যন্ত পাঠকদের উপস্থিতি ফিরিয়ে আনবে বইমেলার চিরচেনা রূপ। অমর একুশে গ্রন্থমেলা শুধু বিক্রির হিসাব নয়, এটি লেখক ও পাঠকের পরিচিত মিলন মেলা। খানিকটা দেরিতে হলেও চতুর্থ দিনে এসে পাঠক সমাবেশ বেড়েছে এবারের বইমেলায়। লেখক পাঠকদের এই মিলন মেলা আবারও প্রাণ ফিরে পাবে, এমনটাই প্রত্যাশা বইপ্রেমীদের। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক সংবাদ। ইরানের ওপর ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জেরে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। জ্বালানি গবেষণা সংস্থা রাইস্টার এনার্জি এক পর্যালোচনা জানিয়েছে, বাজার খোলার সাথে সাথেই সোমবার থেকে তেলের দাম ব্যারেল প্রতি অন্তত $20 পর্যন্ত বাড়তে পারে। মূল্যবৃদ্ধির প্রধান কারণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকা। তেলের দাম $20 বাড়লে পরিবহন খরচ ও নিত্যপণ্যের দাম বিশ্বজুড়ে বেড়ে যেতে পারে, যা নতুন করে মুদ্রাস্ফীতির আশঙ্কা তৈরি করছে। এবার খেলার খবর। টানা 2 জয়ে আগেই টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা, আর 2 পরাজয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে জিম্বাবুয়ে। নিয়ম রক্ষার ম্যাচে জিম্বাবুয়েকে 5 উইকেটে হারিয়ে শীর্ষ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করল প্রোটিয়ারা। 154 রানের টার্গেটে নেমে দলের 154 রানে 14 রানে ডিকক ও মার্করামের উইকেট হারায় তারা। চতুর্থ উইকেটে ডেভিড মিলার ও ডেভল বেব্রিস 50 এবং ষষ্ঠ উইকেটে লিন্ডে ও স্টাবস 53 রানে অবিচ্ছিন্ন জুটি গড়ে তোলে। তাতে 5 উইকেটে 154 রান তুলে 13 বল হাতে রেখেই জয় পায় দক্ষিণ আফ্রিকা। এর আগে দিল্লিতে টসে জিতে ব্যাট করে 7 উইকেটে 153 রানে থামে জিম্বাবুয়ে। দলের পক্ষে সর্বোচ্চ 73 রান করেন অধিনায়ক সিকান্দার রাজা। প্রোটিয়া বোলারদের মধ্যে এমপাকা এবং বশ 2টি করে উইকেট তুলে নেন। ঢাকার কমলপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সম্প্রতি দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় স্টেডিয়াম পরিদর্শন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। কর্তব্যে অবহেলায় দায়িত্বরতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নির্দেশ দেন বদলিরও। আরও জানাচ্ছেন পরাগ আরমান। কিছুদিন আগেই মেয়েদের ফুটবল লিগের খেলা শেষ হয়েছে কমলাপুর স্টেডিয়ামে। কোটি টাকা ব্যয়ে কৃত্রিম টার্ফ বসানো হয়েছে, কিন্তু চরম নিরাপত্তার অভাবে ভুগছে এই স্টেডিয়াম। সম্প্রতি 11টি ফ্লাডলাইট ব্যালাস্ট চুরি হয়ে যায়। প্রতিটি ব্যালাস্টের আনুমানিক মূল্য 50,000 টাকা। দুপুরে কমলাপুর স্টেডিয়াম পরিদর্শনে এসে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক স্টেডিয়ামটির পরিবেশ উন্নয়নের কথা জানান। পাশাপাশি নিরাপত্তা কাজে অনাগ্রহের জন্য গার্ডদের বদলির নির্দেশ দেন। সিকিউরিটি গার্ড সহ যারা স্টাফ রয়েছেন তাদের যে কাজের প্রতি যে অবহেলা আমি দেখেছি, তাৎক্ষণিকভাবে তাদেরকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। আমরা যাতে এখানে কোনো মাদকের আঁকড়া বসতে না পারে বা অবাধে যাতে কেউ চলাচল করতে না পারে, সেই বিষয়গুলো আমরা আরো সতর্কতার সহিত তদারকি করে আমরা চেষ্টা করব। যে 3টে স্টেডিয়ামকে ফুটবল ফেডারেশনকে দেওয়ার কথা, কমলাপুর তাদের অন্যতম। দ্রুত স্টেডিয়াম বাফুফের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ক্রীড়ামন্ত্রী। আমরা খুব দ্রুতই ফুটবল ফেডারেশনকে কমলাপুর স্টেডিয়াম আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দিয়ে আমরা আশা করি যে তাদের যে দায়িত্ব রয়েছে, আমাদের খেলোয়াড়দের ড্রেসিং রুম থেকে শুরু করে খেলোয়াড়দের থাকার যে ব্যবস্থাপনা এবং স্টেডিয়ামের আশেপাশে যে পরিবেশগত যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো তারা তাদের মতো করে করবে।
শুধু ঢাকা নয়, ঢাকার বাইরের দখল হয়ে যাওয়া মাঠ কিংবা স্টেডিয়াম উদ্ধার করে যথাযথ কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেয়া হবে বলে জানান আমিনুল হক। ইনডোর স্টেডিয়ামগুলো যে দখল করে রেখেছে, কারা করেছে সেটা তথ্য উপাত্ত যদি আমাদের নজরে আসা মাত্রই আমরা সেগুলোকে দখলমুক্ত করে এটি যে আমাদের যে যাদের জন্য করা তাদেরকে আমরা সেই কাজগুলো সুন্দরভাবে বুঝিয়ে দিতে চাই। স্টেডিয়ামের ভেতরে থাকা মাদকসেবীদের আস্তানা উচ্ছেদ করে দ্রুত খেলার উপযোগী পরিবেশ ফিরিয়ে আনার জন্য জাতীয় ক্রীড়া পরিষদকে নির্দেশ দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। মার্কিন ইসরায়েলি হামলায় খামেনির পর এবার নিহত ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। ইরানের পাল্টা অভিযানে 3 মার্কিন সেনা ও 9 ইসরায়েলি নিহত। ইরানের নেতৃত্বে প্রেসিডেন্ট সহ 3 সদস্যের অন্তর্বর্তী পরিষদ, 40 দিনের শোক, প্রতিশোধ নেয়ার ঘোষণা IRGC। খামেনির মৃত্যুতে শোকার্ত ইরানি জনগণ। তেহরানে আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন স্থানে বিক্ষোভ। টাইমস স্কোয়ারে হাজারো মানুষের যুদ্ধবিরোধী স্লোগান। ইরানের পাল্টা অভিযানে সংযুক্ত আরব আমিরাতে 1 বাংলাদেশি সহ নিহত 3। অস্তিত্ব রক্ষায় তেহরানের পাল্টা হামলা, দাবি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় দেশে জ্বালানি আমদানিতে তেমন প্রভাব পড়বে না, মন্তব্য প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার। প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তায় যে কোনো সহায়তা দেয়া হবে এবং দ্রুত সেনাবাহিনীকে ব্যারাকে ফেরানো হবে স্বরাষ্ট্রমন্ত্রী। জুলাই আন্দোলনে পুলিশ হত্যার তদন্তের সুযোগ নেই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।